জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কাটছে না দলগুলোর ভিন্ন মত। সাংবিধানিক বিষয়ে বিচার বিভাগের পরামর্শ চায় বিএনপি, বিশেষ আদেশে কার্যকরের পক্ষে জামাত। জুলাই সনদের যদি বাস্তবায়ন করতে সরকার দেরি করে, আবার জনগণ রাস্তায় নামবে। আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায়, সেটা কিন্তু স্ববিরোধিতা। যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনুষ্ঠিত করি, সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফ্যাসিবাদ হবে। জাতীয় সনদ নিয়ে অক্টোবরের শুরুতে সরকারকে সুনির্দিষ্ট সুপারিশ দেবে কমিশন। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে একই সময় গণভোট করা যেতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যায় জড়িত সব বাহিনীর সদস্যের বিচার চান নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য কাল পর্যন্ত মুলতবি, আমার দেশ সম্পাদকের জেরা সম্পন্ন। জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিয়োগ চাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভাষণ 26 তারিখ। সরকারি প্রতিনিধি দলে থাকছেন বিএনপি, জামাত, এনসিপি নেতারা। দাবি আদায়ে দিনভর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজধানী সহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ। কমিটির সুপারিশ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান উপদেশ। এবং এশিয়া কাপে চরম নাটকীয়তা, 1 ঘন্টা দেরিতে মাঠে গড়াচ্ছে পাকিস্তান আরব আমিরাত খেলা। ম্যাচ রেফারি হিসেবে অ্যান্ডি পাইক্রফটের থাকা নিয়ে ধোঁয়াশা। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কাটছে না রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত। সাংবিধানিক আদেশে এর কার্যকর কিংবা নির্বাচনের আগে গণভোট চায় জামায়াতে ইসলামী। তবে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার পক্ষে বিএনপি। সনদ ঝুলে গেলে, নির্বাচনে দেরি হলে পতিত ফ্যাসিবাদ লাভবান হবে বলে মন্তব্য দলটির। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন এ নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের বৈঠক। অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের প্রস্তাব দেয় কমিশন। সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, অক্টোবরের শুরু নাগাদ চূড়ান্ত প্রস্তাবনা নিয়ে আবারও বৈঠকে বসবে কমিশন। পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে একই সময় গণভোট করা যেতে পারে। গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে, তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে। এই প্রস্তাবটি আমাদেরকে বিশেষজ্ঞ প্যানেল দিয়েছেন, আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্ব না দিয়ে ঐকমত্য কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় গণ অধিকার পরিষদ। জাতীয় সংসদের আগেই গণভোটের দাবি এবি পার্টির। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পরবর্তী সংসদের হাতে বাস্তবায়ন প্রক্রিয়া ন্যস্ত করতে চায়। কিন্তু এই 6 মাসে প্রমাণিত হয়েছে দলগুলোর পক্ষে ঐক্যমতে আসা সম্ভবপর নয়, যে কারণে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, দলীয় ফোরামে আলোচনা শেষে এ বিষয়ে বক্তব্য জানাবে তার দল। অন্যদিকে কমিশনের প্রস্তাবে একমত জামায়াত। তবে গণভোট নির্বাচনের দিন নয়, বরং আগেই আয়োজন করার দাবি দলটির। জুলাই সনদের যদি বাস্তবায়ন করতে সরকার দেরি করে অথবা অন্য কিছু হয়, তাহলে আবার জনগণ রাস্তায় নামবে, এটা খুবই স্বাভাবিক। এই প্রস্তাবটাকে ওভারলুক করে এই যে নতুন যে একটা জিনিস নিয়ে এসছে, এটার ব্যাপারে কিন্তু সবাই কনভিন্স না। এটার ব্যাপারে আমাদেরকে আরও আলোচনা করতে হবে। ফলে আমাদের পজিশন হচ্ছে, গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি, এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি। এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো, এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। সাংবিধানিক আদেশের পক্ষে নয় বিএনপি। এ আদেশ নিয়ে পরবর্তীতে চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের। আইনি ভিত্তির জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার প্রস্তাব তার। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে পতিত ফ্যাসিবাদ এবং অসাংবিধানিক শক্তি লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। কে কয়টা জনসভা করলাম, কে কয়টা মিছিল দিলাম, তার উপর ভিত্তি করে কি পিআর নির্ধারিত হবে? সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে। সেই আলোচনার টেবিলে আমরা আছি, সেটা এখনো অব্যাহত আছে। কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে
সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায়, সেটা কিন্তু স্ববিরোধিতা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদের হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভিন্ন মত তৈরি হয়েছে, আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, আমাদেরকে যদি একটু বিস্তারিত জানাতেন এই বিষয়ে। আমরা জানি যে জুলাই সনদ নিয়ে মূলত তৃতীয় দফার আলোচনা এখন চলছে। প্রথম 2 দফায় যে জুলাই সনদে কী বিষয় থাকবে, মৌলিক সংস্কারের জায়গাগুলো, বিশেষভাবে সংবিধানের সঙ্গে যেসব বিষয় সংশ্লিষ্ট সেসব বিষয় আসলে কিভাবে আসলে থাকবে, কতটুকু থাকবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে, কতটুকু কমবে, রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু বাড়ানো হবে, এসব কিছু নির্বাচন ব্যবস্থা নিয়ে, সাংবিধানিক ব্যবস্থা নিয়ে সব কিছু নিয়ে মূলত আলোচনা হয়েছে। যেখানে আমরা দেখেছি প্রথম দফায় মূলত সব কিছু নিয়ে আলোচনা হওয়ার পরে দ্বিতীয় দফা মূলত যেটি জুলাই মাসের মধ্যে জুলাই সনদ দেওয়ার এক ধরনের পরিকল্পনা ছিল সরকারের, সেই সময়টাতে 19টি বিষয়ের উপর মূলত আলোচনা হয়েছে, 19টি মৌলিক সংস্কার, তার মধ্যে 10টাতে সবাই এটা আমরা দেখেছি যে এক ধরনের নোট অফ ডিসেন্ট সহ পাশ হয়েছে, বাকি 9টা সর্বসম্মতভাবে পাশ হয়েছে। এখন যেটি হচ্ছে যে এই জুলাই সনদ যেটি হলো বা যেটি সবাই মিলে ঐকমত্যে আসলেন, সেটি বাস্তবায়ন কিভাবে হবে, সেই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মূলত আলোচনা হচ্ছে। আজকে সুনির্দিষ্টভাবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেটি আমরা আজকের দিনটি আসলে বিশেষভাবে উল্লেখযোগ্য সে কারণেই, যেরকম বলা হয়েছে যে জুলাই সনদ নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, জামায়াত, এনসিপি সহ অন্যদের তরফ থেকে বলা হচ্ছে এটি একটি আইনি ভিত্তি তারা চান। অন্যদিকে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে যারা পার্লামেন্টে যাবেন তারাই আসলে এই জুলাই সনদ, সেখানে সবার স্বাক্ষর থাকবে, কমিটমেন্ট থাকবে, সেটির উপরে তারা আলোচনা করে আসলে সেটি তারা সিদ্ধান্ত অনেকেই আবার করবেন। বলছেন যে ওই নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হতে পারে, যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি সেটি হবে না। আজকের দিনেই মূলত সেই প্রস্তাবনা দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। আমরা যদি একটু প্রস্তাবনাগুলো দেখি, আজকে ঐকমত্য কমিশনের প্রতিদিনের মতো সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে শুরু হয়, যেখানে আজকে বলা হয়েছে যেরকম জুলাই সনদের 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে সাংবিধানিক আদেশ জারি, যেটি বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু এরকম সাংবিধানিক আদেশের আসলে তারা দাবি করছিলেন। এর পরবর্তীতে তারা যেটি বলছেন, আজকে ঐকমত্য কমিশন সাংবিধানিক আদেশের উপর তারা গণভোটের কথা বলছেন এবং গণভোটের একটি সুনির্দিষ্ট তারিখও কিন্তু আজকে ঘোষণা করা হচ্ছে, যেটি জাতীয় নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে যারা ভোটার থাকবেন তারা এই সংস্কারের ব্যাপারে আসলে তারা ভোট দিবেন, এই অনুষ্ঠানে ভোট দিবে। একই সঙ্গে সাংবিধানিক আদেশে গণভোটের যে বিধানটি আসলে থাকবে সেটি যাতে করে অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি, সেই প্রস্তাবনা দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে যদি আগামীকাল বা আগামী পরশু এই সাংবিধানিক আদেশটি করা হয়, সেক্ষেত্রে আসলে যে আগামীকালকে থেকেই তারিখটি যাতে করে অন্তর্ভুক্ত হয় গণভোটের মাধ্যমে, তেমন প্রস্তাবনা কিন্তু দেওয়া হচ্ছে। সেটি নিয়ে কিন্তু মতভিন্নতা জায়গাটা আছে। আজকেও সেটি স্পষ্ট হচ্ছে বিএনপি তরফ থেকে, যেমনটি বলা হচ্ছে যারা সাংবিধানিক আদেশের পক্ষে নয় বিএনপি, তেমনটি তারা বলেছেন তারা আইনি ভিত্তি আসলে কিভাবে করা যায়, কোনটি করা যায় তার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু গণভোটের ব্যাপারে বিএনপি খুব একটি দ্বিমত আজকে করেনি। আজকে অন্যান্য দিনের মতোই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি নেতৃত্ব দিয়েছেন বিএনপির প্রতিনিধি দলের। তারা বলছেন যে বিএনপি যে জায়গাটি গণভোটের জায়গাটিতে, যে স্বাভাবিকভাবেই যদি আগামী পার্লামেন্টও আসলে শুরু হয়, তারাও যদি এই মৌলিক সমস্যাগুলো করতে যায় সেক্ষেত্রে গণভোটের প্রয়োজনীয়তা রয়েছে, যার ফলে 2 বার গণভোট কিভাবে হবে সেটি নিয়ে একটি প্রশ্ন কিন্তু বিএনপি তুলেছে। জামায়াতের দিকে যদি আমরা দেখি, জামায়াত কমিশনের প্রস্তাবে মোটামুটি একমত হয়েছে, কিন্তু তারা আসলে নির্বাচনের দিন গণভোটটি তারা চায় না, তারা নির্বাচনের আগে গণভোট দাবি করছে। একই সঙ্গে তারা বলছে যে জুলাই সনদের অধীনেই তারা নির্বাচন চায়। এনসিপির পক্ষ থেকে যেটি আমরা জানি যে 5 আগস্টের পর থেকে নতুন সংবিধান প্রণয়নের দাবি তারা করছিলেন, যদিও তারা সংবিধান সংস্কারের সব ধরনের আলোচনার মধ্যে আছেন, কিন্তু তাদের দাবির জায়গাটি হচ্ছে নতুন সংবিধান এবং তার জন্য গণপরিষদ নির্বাচন আসলে দরকার। সেটি আজকেও তারা বলেছেন গণপরিষদ নির্বাচনই সর্বোত্তম পন্থা। একই সঙ্গে তারা দলীয় ফোরামে আলোচনা করে আসলে সিদ্ধান্ত জানাবেন কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা সম্পর্কে। অন্যান্য দল যদি আমরা একটু দেখি, ইসলামী আন্দোলন একইভাবে তারা গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের বৈধতা দাবি করেছে। অধিকার পরিষদ যেটি আজকে বলেছেন যে সরকারকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর দিকে যদি তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেয় বা সেটি তারা নিতে বলে, তাহলে এটি অনেক বেশি দেরি হবে, দীর্ঘায়িত হবে এমন শঙ্কা প্রকাশ করেছেন। এবি পার্টির পক্ষ থেকেও কিন্তু আসলে গণভোটের দাবি করা হয়েছে। একই সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার কথা বলেছেন এবং তারা আগামী সংসদের হাতে ন্যস্ত করার কথা বলেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিরও কিন্তু অনেকটা একই রকমের মত। এই যে প্রস্তাবনাটা
প্রস্তাবনাটা আসলে তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, সেটি কিন্তু আসলে একটি বিশেষজ্ঞ প্যানেল করেছে। আপনাকে জানিয়ে রাখি যে বিশেষজ্ঞ প্যানেল যেখানে মূলত সাবেক বিচারপতি সহ অন্যান্য যারা রয়েছেন আইনজীবী সহ তাদের নিয়ে মূলত একটি বিশেষজ্ঞ প্যানেল কয়েক দফায় তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক দেওয়ার পরে তারা রাজনৈতিক দলগুলোর কাছে সে মতামত দিয়েছেন, রাজনৈতিক দল ফিরতি মতামত দিয়েছেন। তারপরে আসলে তারা যেই মতামতগুলো পেয়েছেন সেটি তারা আসলে বিচার বিশ্লেষণ করে আসলে এই যে আজকের যে প্রস্তাবনা সেটি তৈরি করেছেন। এ বিষয়ে বিএনপি কি বলেছে একটু বিস্তারিত যদি জানান। জি, বিএনপি আমরা দেখে আসতে চাই আজকে এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপি নেতারা বলেছেন আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেই হবে না, জনগণের ম্যান্ডেট আদায় করতে হবে। সংবিধান সংশোধনের আগে এই পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বলেও সাফ জানান তারা। চলমান ঐকমত্য কমিশনের আলোচনার মাঝেই ভোটের পদ্ধতি বদলে আন্দোলনের ডাক দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার বিকেলে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকেও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। পরে দলটির নেতারা ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানিয়ে বলেন চাইলেই পিআর পাওয়া যাবে না। পিআর তো এখন আলোচনার খুব একটা বিষয়বস্তু না, এই কারণে যে যদি আপনি রাজিও হন তাহলেও তো এই নির্বাচন পিআরের মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধন হওয়ার পরে। টেবিলের চারিদিকে বসে ছিল রাজনৈতিক দল, জনগণের পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এটা জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের পরে যদি জনগণ চায় হবে। একই ইস্যুতে এদিন সকালে নয়াপল্টনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 16 বছর ধরে কোনো দল পিআর চায়নি, সম্পূর্ণ নতুন এই দাবি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তার। আপনি 16 বছর আন্দোলন হয়েছে হাসিনার বিরুদ্ধে, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো দাবি করেছি। কোনো রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা পিআর পদ্ধতির কথা বলেছেন বলে আমার জানা নেই। এখন এটাকে প্রমিনেন্টে নিয়ে আসা হচ্ছে কেন? এটা ছাড়া নির্বাচন আমরা করব না, এই কথাটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। ইতিমধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। আপনারা যদি বলেন যে এটাকে প্রতিহত করবেন, হতে দেবেন না বা যাবেন না, তাহলে আমার তো মনে হয় এতদিন ধরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি মুনাফিকি করা। পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না বলেও জানান দলটির নেতারা। লড়াই করেছিল এবং আন্দোলন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। যেমনটা আসলে আমরা দেখছিলাম যে পিআর নিয়ে আসলে কিন্তু একটি দাবি আছে জামায়াতের পক্ষ থেকে, কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জুলাই সনদের মধ্যেই যাতে করে সেটি অন্তর্ভুক্ত করা হয় এমন দাবিও কিন্তু করা হয়েছে। বিএনপি কিন্তু আসলে পিআর নিয়ে খুব একটি যে কর্মসূচিতে সেটিতে যায় না। আমরা দেখছি বেশ কিছু ইসলামী দল কিন্তু স্বতন্ত্রভাবে একই দাবিতে আন্দোলনে নামছে। আগামীকালকেও তাদের সমাবেশ আছে রাজধানীতে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পিআর যে বাংলাদেশে কার্যকর নয়, সেটি তারা তাদের সমাবেশ বিক্ষোভের মধ্য দিয়ে আসলে তারা জনগণের কাছে পৌঁছাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মসূচি নেয়নি। আর মোটা দাগে জুলাই সনদের যে জায়গাটি গতকালকে মূলতের জন্য এটির যে সময়সীমা ছিল মেয়াদ, সেটি বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ অক্টোবরের 15 তারিখ পর্যন্ত ঐকমত্য কমিশনের যে মেয়াদ সেটি বৃদ্ধি করা হয়েছে। এবং ঐকমত্য কমিশন আশা করছে এর মধ্যেই আসলে তারা জুলাই সনদ, যেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করার মধ্য দিয়ে আসলে জুলাই সনদ সেটি আসলে এখনো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্ন মত, ঐকমত্য কমিশন আসলে তাহলে কি করছে? তারা তো সবাইকে এক জায়গায় নিয়ে আসবে, সেটা এত দেরি হচ্ছে কেন? ঐকমত্য কমিশন কিন্তু আসলে খুব কার্যকর ভূমিকায় পালন করছে বলা চলে। এটি তো আসলে খুব দ্রুহ কাজ, আসলে যে বিভিন্ন রাজনৈতিক দলের মতভিন্নতা থাকবে এটি তো আসলে স্বাভাবিক। যেটি বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি সেটি আসলে খুব দ্রুত সময়ের মধ্যে হবে, রাতারাতি হবে, একদিনের আলোচনা হবে, সেটি তো আসলে মুশকিল। কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো ছাড় দেবে জাতির স্বার্থে, আগামী দিনের বাংলাদেশে যাতে করে আর কোনোভাবে স্বৈরতন্ত্র জেঁকে বসতে না পারে সেটি নিশ্চিত করার জন্য সেই আশাবাদ কিন্তু ঐকমত্য কমিশন তারা সবসময় ব্যক্ত করছেন এবং সেই প্রত্যাশা তাদের তরফ থেকে আছে। আপনি যেহেতু এই বিষয়টি আমি দেখেছি ঐকমত্য কমিশনে আপনি অনেকবার গিয়েছেন এবং আপনি তথ্য সংগ্রহ করে আমাদেরকে জানিয়েছেন, আপনার কাছে কি মনে হয় এই যে 1 মাস বৃদ্ধি করা হয়েছে, এই 1 মাসের মধ্যে কি আসলে ঐকমত্য সম্ভব হবে কিনা? খুব সম্ভবত 1 মাসের মধ্যে আসলে সেটি শেষ হবে, কারণ সবকিছু কিন্তু প্রায় গুছিয়ে এনেছে ঐকমত্য কমিশন। জি, হাসান ওয়ালি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। পিআর ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে কলঙ্কিত ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
বিকেলে রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চ চত্বরে পিয়ার দাবিতে দলটির গণসমাবেশে বক্তব্য রাখেন তিনি। প্রয়োজনে সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে বলে জানান আমির। ইসলামী আন্দোলন কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ক্ষমতার সিঁড়ি হবে না বলে উল্লেখ করে রেজাউল করিম বলেন, স্বাধীনতার পর থেকে সব দলের শাসন দেখেছে জনগণ, তবে আগামী নির্বাচনে বেশিরভাগ মানুষ ইসলামী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। যাবি নির্বাচনে সেখানে কিন্তু যারা ক্ষমতালোভী তাদেরকে লজ্জাজনকভাবে কলঙ্কিত করে বাংলাদেশের সিংহভাগ উদীয়মান মেধাবী ছেলে মেয়েরা তাদেরকে শিক্ষা দিয়েছে। যারা খুন করছে, গুম করছে, এদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে না হওয়া পর্যন্ত যদি তারা মন মানসিকতা এইভাবে না তৈরি করে, তাইলে সামনে জাতীয় নির্বাচনেও তাদের এই কলঙ্ক ইতিহাস রচিত হবে। গুম, খুন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি যে বাহিনীরই হোক তাদের বিচারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় প্রথম দিনের সাক্ষ্য শেষে কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এ সংগঠক। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ। এদিন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা শেষ হয়। শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেছেন, আসামিদের নিরপরাধ প্রমাণে আইনি লড়াই করেছেন তিনি, বাকি সিদ্ধান্ত আদালতের। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিচার একেবারে শেষ পর্যায়ে। গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ মামলার সাক্ষ্য গ্রহণ অধ্যায়। বুধবার বেলা ৩টার দিকে সাক্ষ্য দেয়া শুরু করেন নাহিদ ইসলাম। জবানবন্দিতে ২০১৮ ও ২৪-এর কোটাবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, কর্মসূচি প্রত্যাহারে চাপসহ নানা বিষয় তুলে ধরেন। পরে সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। ন্যায় বিচার দাবি করে নাহিদ ইসলাম বলেন, অপরাধী যে বাহিনীরই হোক গত ১৫.৫ বছরের গুম, খুন এবং জুলাই আগস্টের গণহত্যায় যারাই জড়িত তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর ২ দিন ব্যাপী জেরা শেষ হয়। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। উনি তো কোনো কিছু দেখেন নাই, উনি উপস্থিত ছিলেন না, ফলে উনি দেখা সাক্ষী না, উপস্থিত সাক্ষীও না। উনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছেন, আমি সেই বইয়ের কথা বলেছি, সে কথা এটা ওনার নিজস্ব অভিমত এবং নিজস্ব বক্তব্য। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিয়োগ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণ দেবেন ২৬ তারিখ। সরকারি প্রতিনিধি দলের সঙ্গে যাবেন বিএনপি, জামাত ও এনসিপির ৪ নেতা। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিরসনকল্পে উচ্চ পর্যায়ের সভা আয়োজনের কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই অধিবেশনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছাবেন। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে
high-level conference on the situation of Rohingya Muslims and other minorities in Myanmar শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে জানানো হয় এবার প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ করবেন একাধিক রাজনৈতিক দলের 4 শীর্ষ নেতা। আমাদের প্রতিনিধি দলে এবার চারজন রাজনীতিবিদ যাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই 4 জন যাবেন। উপদেষ্টারা বিদেশ সফরে গিয়ে নানা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হচ্ছে উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ অধিবেশন ঘিরে নিউ ইয়র্কে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। আমি আসলে খুব আশঙ্কা করছি না, এই কারণে যে NYPD এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট যারা তারা তাদের বিস্তর অভিজ্ঞতা এবং দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম অস্বচ্ছতা দূর করতে এখন থেকে প্রকল্পের টেন্ডার অনলাইনে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আগামী সপ্তাহেই এ সংক্রান্ত আইন গেজেট আকারে প্রকাশ করা হবে। দুপুরে আগারগাঁওয়ে NEC সম্মেলন কক্ষে একনেক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রভাবিত না হয়ে যোগ্যতা বিবেচনায় প্রতিষ্ঠানকে কাজ দেয়া হবে। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মে বিশেষ করে এপ্রিল ও মে মাসে খুলনার মধুমতি নদীর পানির লবণাক্ততার সীমা প্রতি লিটারে 600 মিলিগ্রাম থেকে বেড়ে 2600 মিলিগ্রাম হয়। এই সময়ে সুপেয় পানি দিতে ব্যর্থ হয় খুলনা ওয়াসা। এমন অবস্থায় বুধবার একনেক বৈঠকে 50 কিলোমিটার দূর থেকে মধুমতির সুপেয় পানি সরবরাহের জন্য 2598 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। যেহেতু খুলনা অবহেলিত, আমরা এটা পাস করে দিয়েছি, কিন্তু খুলনা নগরে আসলে ভবিষ্যতে পানি এটা সামান্য, এটা দিয়ে পুরো খুলনা শহরের হবে না। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, এখন থেকে নতুন সব প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। রেল, জ্বালানি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কেনাকাটায় প্রভাবশালী প্রতিষ্ঠানের আধিপত্য রুখতে আসছে নতুন আইন। ফাঁকফোকর বন্ধ করায় কর্মকর্তারা এখন প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না বলে মন্তব্য করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। রেলওয়ের প্রকল্প হোক, সড়ক জনপথের প্রকল্প, পানি সম্পদ বিভাগের প্রকল্প, কয়েকটা কোম্পানির দখলে ছিল এবং বিধিবিধানগুলোর ফলে যেভাবে একটা হলো তো অনলাইনে হবে, আর একটা হলো এর ফলে যেটা হবে যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া বিশ্বমানের উন্নত হবে। শুধু তাই নয়, সারা দেশে খাস জমি উদ্ধারে জ্বালানি, শিল্প ও পরিবেশ উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠন করেছে সরকার। এখন থেকে প্রকল্প বাস্তবায়নে খাস জমি রেখে কৃষি জমি অধিগ্রহণ করা হবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। 2 মাসের মধ্যে আমরা বলেছি একটা যত খাস জমি পড়ে আছে অব্যবহৃত তার একটা হিসাব আমরা গ্রহণ করব। প্রায় 8,333 কোটি টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। NBR এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল CIC। NBR সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার 2টি লকার রয়েছে। লকারের নম্বর 751 ও 753। কর ফাঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে লকার 2টি জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গেল 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা এই সাবেক প্রধানমন্ত্রীর লকার জব্দ করেছিল CIC। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকার ছিল সেটি। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ করা হলো। রাতের সময় আরও থাকছে। শারদীয় দুর্গোৎসব সামনে রেখে প্রতিমা তৈরির ব্যস্ততা, 24 ঘন্টা নজরদারিতে থাকবে মণ্ডপ। পূজা ঘিরে কোনো হামলার শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য সহ 4 দাবিতে 20 দিন পর ফের রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। রাজধানী সহ জেলায় জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বৈষম্যের অভিযোগ তুলে সরকারের গঠিত কমিটি বর্জনের ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের উত্থাপিত 3 দফা দাবি অযৌক্তিক বলে দাবি তাদের। এদিকে সড়ক ও রেলপথ অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
দাবি আদায়ে 20 দিন পর আবারও রাজপথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁওয়ে চলে অবরোধ, বিক্ষোভ, বন্ধ হয়ে যায় যান চলাচল। বুধবার সকালে নানা স্লোগানে মিছিল নিয়ে 7 রাস্তা মোড়ে আসতে থাকেন কৃষি ডিপ্লোমা সহ আশপাশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান শিক্ষকরাও। এর মাঝেই সরকার গঠিত কমিটি বর্জনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। বৈষম্যের অভিযোগ তুলে বলেন এক পক্ষকে সুবিধা দিচ্ছে কমিটি। তারা তাদের মামা কমিশন দিয়ে তাদের সংখ্যা অনুপাতে তারা বেশি গিয়ে সেই জোরপূর্বক আলোচনাটা তাকে হায়নার মতো ছিনিয়ে নিতে চায়। 19 জনের কমিটিতে মাত্র একজনকে দেওয়া হয়, কিভাবে এখান থেকে যে বৈষম্য দেওয়া হচ্ছে, যে অসমতাকে সমতায় নিশ্চিতকরণ করা হয়নি। বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা তারা যে আমাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছে জবাই করা এবং গুলি করে হত্যার, আমরা তার তীব্র নিন্দা জানাই। এদিকে জেলায় জেলায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দিনাজপুর, ফেনী ও রাজশাহীতে রেলপথ, গাজীপুর, বরিশাল, যশোর ও গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায়ে দেন বিভিন্ন স্লোগান। তাদের যদি 3 দফা মানা হয় তাহলে আমাদের যে সরকারি 50টা পলিটেকনিক এবং বেসরকারি 600 প্লাস পলিটেকনিক এগুলি বন্ধ ঘোষণা করুন। যতদিন পর্যন্ত আমাদের এই 7 দফা বাস্তবায়ন করা না হবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং রাজপথেই অবস্থান করব। সাধারণ জনগণের অবরোধ করতে চাচ্ছি না, আমরা জাস্ট তাদেরকে দেখাইতে চাচ্ছি যে আমরা আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করতেছি না। এ সময় জনভোগান্তি এড়াতে সরকারকে বিষয়টি সমাধানের আহ্বান জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। এদিকে সচিবালয়ে বৈঠক শেষে উপদেষ্টা ফজল কবির জানান, বিসিএস ও ডিপ্লোমা প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ না দেওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ রাখার আশ্বাস দিয়েছে উভয় পক্ষ। জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো যাতে ওনারা নিজেরাই কারণ নিজেরা সমাধান করলেই সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান। এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না। অবস্থান কর্মসূচি ঘিরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সড়ক ও রেলপথ বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। কারিগরি শিক্ষার্থীদের উস্কানির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। সন্ধ্যায় বুয়েট শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। গতদিন বুয়েটের সংবাদ সম্মেলন ছিল, সেখানে আমরা স্পষ্ট প্রত্যেকটি প্রমাণ সহ তাদের আইডি প্রোফাইল কিন্তু আমরা সাংবাদিক আপনাদের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায়ও কিন্তু এটা পাবলিশ করেছি। আমরা মানে আপনারা যদি বর্তমান আইডিবির যে প্রেসিডেন্ট তার কথাও যদি শুনেন এবং আজকে সচিবালয়ে তার যে অ্যাপ্রোচ যদি আপনি দেখেন, সুস্পষ্টভাবে ইনি এর আগে আওয়ামী সরকারের সময় সুবিধাপ্রাপ্ত মানুষ, আমরা এটাও দেখিয়েছি এবং এখনও উনি একই স্টাইলে কাজ করছেন এবং সারা দেশে তার ছাত্রদেরকে কিন্তু নামিয়ে দিয়েছেন। বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় 6 সদস্যের কমিটি করা হয়েছে। তাদের সুপারিশ না দেওয়া পর্যন্ত জনগণের ভোগান্তি করে কোনো আন্দোলন কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। দুপুরে সচিবালয়ে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষায় গঠিত কমিটির বৈঠক শেষে উপদেষ্টা কথা বলেন। ব্রিফিংকালে তিনি জানান, প্রকৌশলীরা নামের আগে ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন অথবা নামের পরে লিখবেন কিংবা কিছুই লিখবেন না, এমন 3টি প্রস্তাব এসেছে বৈঠকে। আলোচনা করে সব সমস্যার সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি। যারা ডিগ্রি প্রকৌশলী তাদের 3 দফা দাবি, আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের 7 দফা দাবি। ওনারা বলছেন যে আমরা একটা 6 সদস্যের কমিটি করতে, ওনারা কাজ করবেন পারস্পরিক বিরোধী যে আছে সেটার মধ্যে কোথায় একটা একমত হওয়া যায়। এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না। 3টা পরামর্শ পাইছে। স্নাতক ডিগ্রিধারী যারা তারা ইঞ্জিনিয়ার লিখবেন এবং অন্যরা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন, এটা একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হচ্ছে যে নামের আগে কেউ কিছু লিখবেন না, নামের পরে লিখবেন। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। রাঙামাটির সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রাণ গেছে। আহত হয়েছেন শিক্ষক সহ আরও 12 জন। অন্যদিকে হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় মা ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পাশের খাদে পড়ে যায়। এছাড়া নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে
বাস চালক নিহত হন। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বুধবার দুপুরে খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেকে যাচ্ছিল পর্যটকবাহী একটি জিপ। হাউসপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের 21 ব্যাচের 12 জন শিক্ষার্থী ও একজন শিক্ষক ছিলেন। ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিঙ্কি নামে 4র্থ বর্ষের এক শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জের দিনাজপুর কলেজের সামনে রাস্তা পার হচ্ছিলেন সাগরদিঘি এলাকার বাসিন্দা শামিমা আক্তার ও তার 4 বছরের ছেলে তকিব। এ সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। একই সঙ্গে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় আহত হন বাসের কয়েকজন যাত্রী। এছাড়া নোয়াখালীর সোনাইমুড়ির নাওতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি বাস সজোরে ধাক্কা দিলে চালক নিহত হন। আহত হয়েছেন অন্তত 33 যাত্রী। রিমু সিদ্দিক, সময় সংবাদ। চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 5 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর 5 জনকে ঢাকা মেডিকেলে আনার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দগ্ধদের শরীরের 20 থেকে 70% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত, শফিকুল আলমের রিপোর্টে। হঠাৎ বিকট শব্দ। বুধবার ভোরের আলো ফোটার পরপরই কেঁপে উঠে চট্টগ্রামের চন্দনাশ ও সাতকানিয়া উপজেলার মধ্যবর্তী স্থান চরপাড়া এলাকা। পুরো সিলিন্ডার গোডাউনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা ছুটে গিয়ে সিলিন্ডার গুদামে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধ 10 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মিক্স সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সিলিন্ডার লোড আনলোড করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গাড়ি থেকে গ্যাসের বোতলগুলো নামায় গোডাউনে স্টোরেজ করা হয়। তো সকালে স্টোরেজ করার সময় এনিহাও আগুনটা ধরছিল। চট্টগ্রাম থেকে 2টি ইউনিট গিয়ে আমাদের অবস্থানে গিয়ে আমাদের পরে হাসপাতালে দগ্ধদের দেখতে যান পরিচালক। এ সময় গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। 10 জন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে। এদের মধ্যে প্রায় প্রত্যেকটা রোগী কিন্তু মুমূর্ষু অবস্থা। 60 থেকে 20 পর্যন্ত আছে পার্সেন্টেজে, এবং সবগুলো আপনি দেখবেন মুখে সব পোড়া, এবং এগুলো ইনহেলেশন আছে, এবং সিলিন্ডারটা বাস্ট করছে, মানে এক্সপ্লোসিভ। এই জন্য ওনার লাং ইনজুরি হয়েছে। দগ্ধদের শরীরের 20 থেকে 70% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে এসে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা নির্বিঘ্ন করতে খোলা হয়েছে নতুন অ্যাপ। এর মাধ্যমে 24 ঘন্টা নজরদারিতে থাকবে পূজা। স্বরাষ্ট্র উপদেষ্টার আশা, গতবারের চাইতেও এবার উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে বাইরের কথায় কিংবা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পূজা উপলক্ষে সরকার 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, ছুটিও বাড়িয়েছে একদিন। গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে। এটা খুব উৎসব মুখর হবে। পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে, এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি। কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায়। কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনার বাইরের কথায় কোনো কান দেবেন না, এটা যেন ভালোভাবে হয়ে যায়। এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 69, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 67%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 82।
রাজশাহী বিভাগে বায়ুমান ৮৬, যা সন্তোষজনক, আর্দ্রতা ৭৮। সিলেট বিভাগে বায়ুর মান ৭৩, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮০%। খুলনা বিভাগের বায়ুর মান ৬৯, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৫। বরিশাল বিভাগে বায়ুর মান ৬০, যা সন্তোষজনক, আর্দ্রতা ৮০। রংপুর বিভাগের বায়ুমান ৭৬, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৩। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬৭, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৪%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে ৫৯ আর সবচেয়ে খারাপ রাজশাহীতে ৮৬। রাতের সময় দেশের বাইরের খবর, গাজায় স্থল অভিযানের মূল পর্ব শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। পুরোদমে চলতে থাকা এই আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন অন্তত ১০৬ জন ফিলিস্তিনি। আক্রমণের মুখে দলে দলে গাজার উত্তরাঞ্চল ছেড়ে যাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলাকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। পশ্চিমা বিশ্ব প্রতিনিয়ত গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে আশার আলো দেখালেও সমান্তরালে কেবলই জোরদার হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। প্রতি মুহূর্তে গাজার কোনো না কোনো কোণে ধূলিসাৎ হচ্ছে ভবন, প্রাণ হারাচ্ছে অসহায় মানুষ। এর মধ্যেই গাজায় স্থল অভিযানের পরিকল্পনা পুরো দমে শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। স্থল অভিযানের এই মূল পর্ব কয়েক মাসব্যাপী চলতে পারে বলে এক বিবৃতিতে জানায় ইসরায়েল। দখলদার বাহিনীর বর্বরতায় অবরুদ্ধ অঞ্চলটিতে একদিনেই হারিয়ে গেছে শতাধিক প্রাণ। জীবন বাঁচাতে দলে দলে উত্তরাঞ্চল ছাড়ছেন গাজার বাসিন্দারা। গাজা সিটি ছেড়ে যেতে বাসিন্দাদের জন্য অস্থায়ীভাবে ৪৮ ঘন্টার জন্য একটি রাস্তা খুলে দিয়েছে ইসরায়েল। প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে জাতিসংঘের কমিশন অব ইনকোয়ারি। আন্তর্জাতিক আইন মেনে এই দায় স্বীকার করার আহ্বান জানান তারা। এছাড়াও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার পুনরায় নিশ্চিত করেছেন যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র কার্যকর উপায় হল দ্বিরাষ্ট্র সমাধান। তবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন এই স্বীকৃতি এসেছে অনেক দেরিতে। জাতিসংঘকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধ করতে হবে। কোনো শর্ত ছাড়া এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের ইতি টানতে হবে। গাজা সিটিতে ইসরায়েলের নতুন স্থল অভিযানকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই আক্রমণ মানবিক সংকটকে আরও তীব্র করবে এবং জিম্মিদের মুক্তি ঝুঁকিতে ফেলবে। পাশাপাশি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে লুক্সেমবার্গ। এদিকে আন্তর্জাতিক চাপ সামলেও টিকে থাকতে সক্ষম হবে এমন একটি স্বনির্ভর অস্ত্রশিল্প গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর আগামী 2 সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কাটছে না ভিন্ন মত। সাংবিধানিক বিষয়ে বিচার বিভাগের পরামর্শ চায় বিএনপি। বিশেষ আদেশের পক্ষে জামাত। গণভোটের প্রস্তাব কমিশনের। জুলাই হত্যায় জড়িত সব বাহিনীর সদস্যদের বিচার চান নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য কাল পর্যন্ত মুলতবি। আমার দেশ সম্পাদকের জেরা সম্পন্ন। এবং জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিয়োগ যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভাষণ 26 তারিখ। সরকারি প্রতিনিধি দলে থাকছে বিএনপি, জামাত, এনসিপির 4 নেতা। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।